শুভ সকাল প্রিয় দর্শক, রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দিব দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও পুঁজিবাজারের সবশেষ খবরাখবর, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ২১শে বিজনেস। আর দর্শক, শুরুতেই যথারীতি পুঁজিবাজারের আজকের দিন শুরুর খবরাখবরগুলো জানাতে চলে যাচ্ছে সহকর্মী রহমান রনুর কাছে। রাজীব জামান, আপনাকে ধন্যবাদ। জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরের খবরাখবর। আবারও পতনের বৃত্তে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সকে। আমরা দেখছি যে গত কয়েক কার্যদিবসে ডিএসসির প্রধান ইন্ডেক্সটির পতন হয়েছে কিন্তু 200 পয়েন্টেরও বেশি, 210 থেকে 20 পয়েন্ট। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় 500 পয়েন্টের মতো সূচকের একটা পজিটিভ ট্রেন্ড ছিল, সেখান থেকে 100 পয়েন্টের মতো নেগেটিভ ট্রেন্ডের পরে 100 পয়েন্টের কাছাকাছি সূচক পজিটিভ ছিল, সেখান থেকে আবারও কিন্তু আমরা 200 পয়েন্টের মতো নেগেটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি, একটা উত্থান পতন আমরা দেখতে পাচ্ছি। তবে এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন বিনিয়োগকারীরা। তারা বলছেন যে অনেক কোম্পানি কিন্তু ডিভিডেন্ড আসছে এবং ডিভিডেন্ড পরবর্তী কিন্তু স্পট ডেটে কিন্তু আসলে যে 2 দিন স্পট ডেট থাকে, সেই 2 দিন কিন্তু আসলে মার্জিনে শেয়ার কেনা যায় না, ক্যাশ টাকা দিয়ে শেয়ার কিনতে হয়। তো সেক্ষেত্রে কিছুটা ধীরগতির সৃষ্টি হয়েছে টার্নওভারের ক্ষেত্রে। সেই সাথে রেকর্ড ডেটের পরে কিন্তু রেকর্ড ডেটে আসলে কিন্তু আমরা জানি যে অনেক সবগুলো কোম্পানি কিন্তু লেনদেন বন্ধ থাকে, তারও কিন্তু প্রভাব লেনদেনে আমরা দেখতে পাচ্ছি। এবং লেনদেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি 300 কোটি টাকার আশেপাশে নেমে এসেছে। গত কার্যদিবসে আমরা দেখেছিলাম লেনদেনের পরিমাণ ছিল প্রায় 320 কোটি টাকা। এর আগের কার্যদিবসে আমরা দেখেছিলাম লেনদেনের পরিমাণ ছিল 302 কোটি টাকার মতো। তো বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন যে ডিভিডেন্ড রেকর্ড ডেট স্পট ডেটের পরে, সেই সাথে কোয়ার্টার 1গুলো আসছে, কোয়ার্টার 3ও আসছে, এগুলো দেখে আসলে বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নেবে। তো আজকেও কিন্তু বেশ কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড এসেছে, আমি একটু জানিয়ে রাখছি। গোল্ডেন সন 1.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, বিচ হ্যাচারি 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া ন্যাশনাল ফিড মিলস নো ডিভিডেন্ড, এবং আমরা দেখতে পাচ্ছি অগ্নি সিস্টেমস লিমিটেড 4.80% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কিছু কোম্পানির ফার্স্ট কোয়ার্টার এসেছে, এদের মধ্যে বিচ হ্যাচারি আমরা ফার্স্ট কোয়ার্টার দেখতে পাচ্ছি 85 পয়সা এসেছে। এছাড়া অগ্নি সিস্টেমসের আমরা দেখতে পাচ্ছি ইপিএস আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রান্তিকে 32 পয়সা। তো বিনিয়োগকারীরা আশা করছেন যে এই কোয়ার্টারগুলো কোয়ার্টার 1, কোয়ার্টার 3 আসার পরে সামনের সপ্তাহ থেকে, অর্থাৎ মাসের শুরু থেকে আসলে পুঁজিবাজারে একটা গতি আসবে, সে প্রত্যাশা করছেন। আজকে এখনও পর্যন্ত ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 32 পয়েন্টের মতো পজিটিভ থেকে অবস্থান করছে 5168 পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 54 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 238টি, সেখানে দর হারিয়েছে মাত্র 32টির এবং অপরিবর্তিত আছে 68টি প্রতিষ্ঠানের শেয়ার দর। আজকে এখনও পর্যন্ত ইন্ডেক্সের যে পজিটিভ ট্রেন্ড, সেখানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে গ্রামীণ ফোনকে, এরপরে আছে মিডল্যান্ড ব্যাংক, এরপরে আছে রবি, রয়েছে বাজার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং রেনেটা। এছাড়া খাতের সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ব্যাংকিং খাতে, এর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে আইটি খাত, খাদ্য খাত, ঔষধ খাত এবং বিবিধ খাত। তো এসব ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শুরুর আধা ঘন্টা পরে খবরাখবর। রাজীব। রহমান রন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের দিন শুরুর খবরাখবরগুলো। এবারে জানাবো এশিয়ার প্রধান পুঁজিবাজারগুলোর খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা রয়েছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারের লেনদেনে। জাপানের শেয়ারবাজার নিকি সূচক 519 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 38,260 পয়েন্টে। বেড়েছে হংকং শেয়ারবাজার হ্যাংসেংয়ের সূচক, 53 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 19,204 পয়েন্টে। এছাড়াও কমেছে সিঙ্গাপুর স্টেট সূচক, এটি 7 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3,723 পয়েন্টে। এছাড়াও চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের অবস্থান রয়েছে 3,264 পয়েন্টে, যা আগের দিনের চাইতে 5 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা, এটি 992 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 80,109 পয়েন্টে। এছাড়াও কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,443 পয়েন্টে। দর্শক, দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির আরও কিছু সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে, এবার ভরিতে কমেছে সর্বোচ্চ 1,890 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন দর অনুযায়ী আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,40,376 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,33,996 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,14,855 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 94,327 টাকা নির্ধারণ করা হয়েছে।
অবৈধ সম্পদ রক্ষায় বিশ্বের কোনো আদালতেই জিততে পারবে না কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। পাচার করা অর্থ ফেরত আনার পাশাপাশি তাকে বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের আইন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি ব্যাংক লুটেরা নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করলেও রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, বরং কৃত অপরাধের কারণে সিঙ্গাপুরের আইনেই তার মৃত্যুদণ্ড হতে পারে। সঞ্জয় অধিকারের রিপোর্ট। বাংলাদেশের ব্যাংক খাত থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা লুট করে পাচার করা দেশি ডাকাত এস আলম এখন নিজেকে সিঙ্গাপুরের বিনিয়োগকারী দাবি করছেন। বাংলাদেশে থাকা তার অবশিষ্ট সম্পদ রক্ষায় আন্তর্জাতিক আদালতে মামলারও হুমকি ধামকি দিচ্ছেন তিনি। এস আলমের এমন ঔদ্ধত্যে উৎসাহ যোগাচ্ছে তার প্রতি হাসিনা সরকারের নজিরবিহীন আনুকূল্য। জানা যায়, দেশের ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল বা পিআর পায় এস আলম পরিবার। শেখ হাসিনার নির্দেশে এসব সুবিধা দিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রের আইন কর্মকর্তারা বলছেন, সিঙ্গাপুরের নাগরিক দাবি করে এস আলম তার অবৈধ সম্পদ রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে হুমকি দিচ্ছেন তা ডুবন্ত অবস্থায় খড়কুটো ধরে বাঁচার চেষ্টা মাত্র। একটা স্পেসিফিক কজ অফ অ্যাকশন থাকতে হবে, ডেথ থাকতে হবে, সময় থাকতে হবে। সিআরপিসিতে বলা আছে এই 3টা থাকলে সে অফেন্সে তার বিচারের সম্মুখীন হবে। সিঙ্গাপুরের আইনে দুর্নীতির শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা মনে করি গভর্নমেন্ট যদি শক্তভাবে ধরে, সিঙ্গাপুরের তার নাগরিকত্বও ক্যান্সেল হবে এবং তাকে এই দেশে এনে বিচার করা যাবে। তবে এস আলমের মতো মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট প্রস্তুতি থাকা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। যাদের বিরুদ্ধে এখানে লড়াইটা হচ্ছে তারা কিন্তু একটা বড় ক্ষমতাশালী এবং একটা বিরাট অঙ্কের অর্থের মালিক, ফলে তার রাজনৈতিক, সামাজিক এবং আর্থিক যেই ক্ষমতা আছে সেইটাকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রকেও একই রকমভাবে পেশাদারি ভিত্তিতে প্রস্তুত হতে হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও ইউরোপে এস আলমের বিপুল সম্পদ রয়েছে। সিঙ্গাপুরে শপিং মল, 3টি হোটেল ও রিটেইল স্পেস, বিলাসবহুল বাড়ি আছে তার। এস আলম উনি তো বাংলাদেশের নাগরিক, আবার সিঙ্গাপুরের নাগরিক। এখানে বাংলাদেশের নাগরিকত্ব উনি উইথড্র করেছেন। এখন আইনের জটিলতার মাধ্যমে ওনাকে তো আমাদের আগেই প্রমাণ করতে হবে যে উনি আমাদের বাংলাদেশের নাগরিক, তারপরে আমাদের আদালত ব্যবস্থা নিতে পারবে। পাচারের বিষয়ে শুধুমাত্র যত ব্যবসায়ের হাত সেটা না, এখানে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সকলের হাত আছে। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে 18টি গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া এস আলম। ব্যাংক লুটের অর্থ পাচার করে 2011 থেকে 2024 সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন এই ব্যাংক লুটেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। 5,915 কোটি টাকার 5টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,095 কোটি 94 লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন 4,787 কোটি 50 লাখ টাকা। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ আরও জানান, এখন থেকে প্রকল্প অনুমোদনের পাশাপাশি বাস্তবায়ন ও দুর্নীতির বিষয়ে তদারকি করবে পরিকল্পনা মন্ত্রণালয়। প্রকল্প সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা পালিয়ে যাওয়ায় বাস্তবায়নের গতি কমেছে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা। সভায় পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন সহ 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। অন্য প্রকল্পের মধ্যে অন্যতম ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটি ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ প্রকল্প, মংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প। পরের সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া যেসব প্রকল্পে সুফল আসবে না তা বাদ দেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে সব মন্ত্রণালয়কে পরিকল্পনা কমিশন থেকে বলা হবে যে আপনাদের যেসব চলমান প্রকল্প আছে এই প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে, অনিয়ম না করে যত দ্রুত পারা যায়
বাস্তবায়ন করুন। উন্নয়ন বাজেট আরও ছোট করা হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। নতুন নতুন সুন্দর দেখতে ভালো রেল স্টেশন স্থাপন করা হয়েছে, সেখানে কোনো যাত্রী ওঠেও না নামেও না, কিন্তু বিশেষ রাজনৈতিক কারণে সেগুলো তো করা হচ্ছে। সেখানে রেল স্টপেজ থাকার দরকার নেই, আর ওগুলোকে আর সম্প্রসারিত করারও দরকার নেই। এ ধরনের একদম সরাসরি অপচয় হয়, সেগুলো তো বন্ধ করা যায়। ব্যয় বৃদ্ধি ছাড়া 2টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের সেই দূষণগুলো। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এবারে নিচে একটা বিরতি, দুপুর 1টা 30 মিনিট আবার ফিরে আসবে একুশে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সাথে থাকুন।